আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। অনেক দিন পর আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমাদের এসএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা ইতিমধ্যে পরীক্ষা দিচ্ছে। এখন আজকে আমি যাদের জন্য মোটামুটি এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এসএসসি ব্যাচ 26 কে টার্গেট করে। এসএসসি ব্যাচ 26 এর স্টুডেন্ট যারা তোমরা ইতিমধ্যে বিভিন্নভাবে অফলাইন এবং অনলাইনে আমাদের সাথে কানেক্টেড আছো। তোমাদের মধ্যে যারা অফলাইনে আমাদের কাছে পড়ছো, আমরা ইতিমধ্যে ফিজিক্সের তৃতীয় অধ্যায় শেষ করেছি এবং তৃতীয় অধ্যায়ের আমরা পরীক্ষাও নিয়ে নিয়েছি। সেই পরীক্ষার একটি কোশ্চেন আমি আমার বোর্ডে এখন আছে, যে কোশ্চেনটাতে মেজর সংখ্যক স্টুডেন্ট মোটামুটি ভুল করেছে এবং অনেকেই আবেদন করেছে, স্যার এই কোশ্চেনটা একটু সমস্যা, যদি একটু সমাধান করে দেন। আমরা যদিও কপি কল নিয়ে খুব সুন্দর করে বিস্তারিত আমাদের ক্লাসে আলোচনা করেছি, তারপরেও যেহেতু তোমাদের সমস্যা আছে, তাহলে ভাবলাম যে আমরা এটা কোশ্চেনটা সুন্দর করে অফলাইন অনলাইন সবার জন্যই সমাধান করা যাক। হ্যাঁ, তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। আমাদের এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো একটা বস্তু রয়েছে, সি একটা বস্তু রয়েছে। এই বস্তুটা দুই পাশ থেকে দুইটা কপি কলের সাহায্যে এ এবং বি দুটি বস্তুর সাথে সংযুক্ত রয়েছে। এখানে এ বস্তুর ভর আছে 60 কেজি এবং বি বস্তুর ভর হচ্ছে 30 কেজি। তারা উভয়ই আমাদের ভূমি থেকে মোটামুটি 50 মিটার উপরে রয়েছে এবং আমাদের নর্মালি এমনটা হওয়ার কথা যে আসলে এটা যেহেতু ভারী, অর্থাৎ 60 কেজি, এবং এটা যদি 30 কেজি, তাহলে আমাদের এই বস্তুটা নিচে নামার কথা, কিন্তু এটা উপরে যাওয়ার কথা, রাইট? এমনটাই তো হওয়ার কথা। কিন্তু এখানে দেখো, আমাদের এই বি বস্তুর সাথে আমরা এই বিন্দুতে একটা সুতার সাহায্যে এখানে বেঁধে রেখেছি, যাতে করে এটা উপরের দিকে উঠতে না পারে। এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, আমাদের প্রশ্নে কি বলেছে। আমাদের প্রশ্নে বলেছে যদি আমরা ই বিন্দুতে সুতাটি কেটে দিলে সি বিন্দুর কার্যকরী বল কত হবে। খুব সুন্দর একটা কোশ্চেন। তাইলে আমাকে বলেছে এই যে এই বিন্দু যে রয়েছে, আমি যদি এই বিন্দুতে সুতাটি কেটে দেই, অর্থাৎ আমি যদি এটাকে ডিসকানেক্টেড করে দিই, সুতা যদি কেটে দেই, তাহলে অবভিয়াসলি আমাদের এই বস্তুটা এদিকে অবশ্যই সুন্দর করে এটা নিচে চলে আসবে, আর আমাদের এই বস্তুটা কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, রাইট? এটা যদি নিচে নামে, এটা যদি উপরের দিকে যায়, তাহলে নিঃসন্দেহে আমাদের এই সি বস্তু অবশ্যই এই দিকে গতিশীল হবে, সামনের দিকে, রাইট? এ বস্তুর দিকে গতিশীল হবে। এখন আমাকে বলেছে তাহলে ওই সি বস্তুর কার্যকরী বল কত। কার্যকরী বল বের করতে হলে তো আমাদের কার্যকরী ত্বরণ লাগবে, রাইট? এখানে যেহেতু কপিকলার সাথে কানেক্টেড রয়েছে, তাহলে নিঃসন্দেহে আমাদের এই বস্তুর একটি কার্যকরী ত্বরণ থাকবে। শুধু কি এই বস্তুর ত্বরণ? কপিকলের ক্ষেত্রে যেটা হবে, এই বস্তুটা ঠিক যেই স্পিডে নিচের দিকে নামবে, বি বস্তু ঠিক একই বেগে উপরের দিকে যাবে, ঠিক সি বস্তু একই বেগে সামনের দিকে গতিশীল হবে। অর্থাৎ এই তিন বস্তুর ত্বরণ কিন্তু একই হবে। এটাই হচ্ছে কার্যকরী ত্বরণ। আমরা এই কার্যকরী ত্বরণ কিভাবে বের করতে হয় সেটা আমরা ক্লাসে শিখেছি, আমরা তারপর একটু আলোচনা করি। চলো, এখন প্রথম বস্তুতে দেখো, আমরা যদি এ বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করি, যে আমরা যদি এখানে লিখি যে এ বস্তুর ক্ষেত্রে কার্যকরী বল, অর্থাৎ তুমি দেখো, আমরা জানি প্রত্যেকটা বস্তুকে পৃথিবী কি করে, পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে, রাইট? তার মানে পৃথিবী, এই বস্তু যে রয়েছে, এই বস্তুকে পৃথিবী কি করবে? এই বস্তুটাকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করবে। পৃথিবী কোনো বস্তুকে যত জোরে আকর্ষণ করে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ওজন বলি। তাহলে পৃথিবী এই বস্তুকে যত জোরে নিচের দিকে টানবে, সেটা হচ্ছে ওজনের, অর্থাৎ এটাকে আমরা ধরে নিচ্ছি W1। পৃথিবী তো শুধু এমনটা নয় যে শুধু এ বস্তুকে আকর্ষণ করবে, বি বস্তুকে আকর্ষণ করবে না, পৃথিবী ওই বস্তুকেও নিচের দিকে আকর্ষণ করবে। তাহলে পৃথিবী যদি বি বস্তুকেও নিচের দিকে আকর্ষণ করে, অর্থাৎ এই বস্তুর ক্ষেত্রেও একটা ওজন রয়েছে, সেই ওজনটাকে আমরা ধরছি, এটি হচ্ছে W2। এবং আমরা ক্লাসের মধ্যে সুন্দর করে পড়েছি যে আমাদের পৃথিবী এই বস্তুকে টানতেছে নিচের দিকে, কিন্তু এই যে আমাদের সুতা যে রয়েছে, এই সুতা এই বস্তুকে টানতেছে কোন দিকে? উপরের দিকে, রাইট? তাহলে এই যে সুতার যে উপরের দিকে বল, টান যে বল, এই বলকে কি বলা হয়? টান বল বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে, এই সুতার ক্ষেত্রে টান বলটাকে আমরা কি ধরে নিচ্ছি? T1। ঠিক একই ভাবে এই সুতা যে রয়েছে, এই সুতা তো এই বস্তুকে উপরের দিকে টানবে, এই টান বলটাকে আমরা ধরে নিচ্ছি T2। অর্থাৎ এই টান বল হচ্ছে T2। এবার তুমি খেয়াল করো, সি বস্তুর দিকে লক্ষ্য করো। সি বস্তুর দিকে এই একটা সুতা টানতেছে সামনের দিকে, আর একটা সুতা কিন্তু তাকে টানতেছে কোন দিকে? পিছনের দিকে। অর্থাৎ এই সুতা যে এইদিকে টানতেছে, এই সুতার টান বল যেন কত ছিল? T1। অর্থাৎ এই সুতার টান বলকে আমরা ধরেছিলাম T1, আর ওই সুতার টান বলকে আমরা কত ধরেছিলাম? T2। অর্থাৎ এই বস্তুকে এই T2 বলে, এই সুতাটি বিপরীত দিকে টান দিচ্ছে, রাইট? এখন এখানে প্রত্যেকটা বস্তুর মধ্যে কিন্তু দুইটি করে বল কাজ করছে, অর্থাৎ এই বস্তুকে পৃথিবী টানছে নিচের দিকে, আমাদের সুতা টানছে উপরের দিকে। এই বস্তুর ক্ষেত্রে পৃথিবী টানছে নিচের দিকে, সুতা টানছে উপরের দিকে। এবং এই বস্তুকে
এই সুতা টানতেছে এইদিকে এবং ওই সুতা টানতেছে তার বিপরীত দিকে। এখন তুমি খেয়াল করো, আমরা জানি কোনো বস্তুর উপরে যদি একাধিক বল কাজ করে তখন ওই বস্তুর মধ্যে তৃতীয় একটি বল কার্যকর হয়, যেটিকে বলা হয় লব্ধি বল বা কার্যকর বল, রাইট, বা কার্যকরী বল। তুমি একটু খেয়াল করো তো, আমরা যদি এই বস্তুর ক্ষেত্রে আমি যদি এখানে লিখি যে বস্তুর এ বস্তুর ক্ষেত্রে কার্যকরী কার্যকরী বল, তাহলে এই বস্তুর যে কার্যকরী বল, তাহলে কার্যকরী বলের ক্ষেত্রে দেখো আমরা এটা জানি কিনা যে এফ ইকুয়াল, আচ্ছা আমি একটু সোজা করে লিখি, এটা বাঁকা হয়ে গেছে, এফ ইকুয়াল, তুমি খেয়াল করো তো, পৃথিবী মনে করো এই বস্তুটাকে নিচের দিকে টানতেছে কত জোরে, আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি, মনে করো পৃথিবী টানতেছে 100 নিউটন বলে, ফাইন। পৃথিবী 100 নিউটন বলে টানতেছে, মনে করো সুতা উপরের দিকে টানতেছে 60 নিউটন বলে, ওকে ফাইন। তা এই দুইজনের মধ্যে কোন বলটা আসলে বেশি? অবশ্যই ওজন বেশি। তাহলে ওজন যেহেতু বেশি হবে, তাহলে অবশ্যই ওজন থেকে আমি যদি ওই টান বলকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি এই বস্তুর কার্যকরী বল পেয়ে যাব। অর্থাৎ তাহলে আমরা কার্যকরী বলের ক্ষেত্রে লিখতেই পারি যে আমাদের যে ওজন W1 বিয়োগ টান বল হচ্ছে T1। এখন এই যে কার্যকরী বল, প্রথম বস্তুর কার্যকরী বলকে আমরা লিখতে পারি F1। এখন আমরা খুব ভালো করেই জানি F ইকুয়াল কি জানি, F ইকুয়াল আমরা জানি হচ্ছে ma। এখানে আমরা লিখতে পারি m1 ইকুয়াল w ইকুয়াল আমরা খুব ভালো করে জানি mg, এটা হচ্ছে m1 বিয়োগ হচ্ছে t1। এখন তুমি বলতেই পারো যে স্যার আপনি এখানে f1 লিখলেন, তো f ইকুয়াল আমরা জানি ma, আপনি এখানে m1 লিখলেন কিন্তু a1 কেন লিখলেন না? ওই যে আমি শুরুতেই বলেছি, এখানে যে তিনটি বস্তু রয়েছে, তিনটি বস্তুর কার্যকরী ত্বরণ কিন্তু একই হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন হবে না। এই জন্য আমরা এখানে a1 বা a2 বা a3 লিখবো না, তিনটার ক্ষেত্রেই আমরা শুধু এ ইউজ করবো, রাইট। অর্থাৎ এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবার ওই যে আমাদের বি বস্তু রয়েছে, এবার আসি বি বস্তুর ক্ষেত্রে। আমরা একটু এখানে লিখি যে বি বস্তুর ক্ষেত্রে, তো বি বস্তুর ক্ষেত্রে যে কার্যকরী বল F2 ইকুয়াল কি দাঁড়াবে? খেয়াল করো তো, আমরা লক্ষ্যই করেছি আমাদের এ বস্তু হচ্ছে ভারী, বি বস্তু হচ্ছে হালকা, অর্থাৎ নিঃসন্দেহে আমাদের এই বস্তু আসবে নিচের দিকে এবং এই বস্তু যাবে উপরের দিকে। এখন তুমি খেয়াল করো তো, এইখানে এই বস্তুকে পৃথিবী টানতেছে নিচের দিকে W2 বলে এবং সুতা টানতেছে উপরের দিকে T2 বলে। এই দুইটা বলের মধ্যে কোন বলের পাওয়ার বেশি? নিঃসন্দেহে টান বলের পাওয়ার বেশি। ওর পাওয়ার বেশি বলেই পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে আটকায় রাখতে পারছে না, এই বস্তুটা উপরের দিকে উঠছে, রাইট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? কার্যকরী বল কিভাবে বের করব? আমরা ওই বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দিব। অর্থাৎ আমরা যেটা করব, ওই যে আমাদের যে টান বল রয়েছে T2 বিয়োগ হচ্ছে আমাদের W2। এই ক্ষেত্রে আমরা কি জানি বলো? F ইকুয়াল আমরা আগের মতোই জানি সুন্দর করে ma, এখানে হচ্ছে m2a ইকুয়াল এখানে আসবে কি T2 বিয়োগ W ইকুয়াল আমরা কি জানি mg, অর্থাৎ m2g। এই যে আমাদের সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবার ওই সি বস্তু যে রয়েছে মাঝখানে, এবার আমরা আসি একটু সি বস্তুর ক্ষেত্রে। আমি পুরো লাইনটা লিখলাম না, শুধু সি লিখলাম, তুমি বুঝে নিও সি বস্তুর কার্যকরী বল এখানে লিখতে হবে। এন্ড সি বস্তুর দিকে তুমি লক্ষ্য করলেই দেখবা সি বস্তুকে দুই পাশ থেকে টানা হচ্ছে, এইদিকে T1 বলে এই সুতা টানছে, T2 বলে বিপরীত দিকে ওই সুতা টানছে। তুমি একটু নরমালি চিন্তা করো তো, আসলে কোন সুতার টান বল আসলে বেশি? যেহেতু আমি বুঝতেই পারছি যে আমাদের এই বস্তুটা নিচের দিকে যাবে এবং সে উপরের দিকে যাবে, অর্থাৎ এই T1 এর ফোর্স বেশি, T2 এর ফোর্স কিন্তু কম, অর্থাৎ T1 এর মান বড়, T2 এর মান কিন্তু ছোট। এর মান বড় বলেই এই বস্তুটা কিন্তু এই দিকে গতিশীল হবে, রাইট। এখন তাহলে আমরা কি করতে পারি, যে ওই বস্তুর যে কার্যকরী বল, যেটাকে আমরা লিখতে পারি F3 ইকুয়াল, তাহলে T1 এর মান হচ্ছে বড়, T2 এর মান হচ্ছে ছোট, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ। অর্থাৎ আমরা লিখতেই পারি বা F ইকুয়াল আমরা কি জানি ma, এটা হচ্ছে m3a ইকুয়াল আমরা লিখতে পারি কি T1 মাইনাস T2। এই হচ্ছে আমাদের কয় নং? এই হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এই যে আমরা তিনটা সমীকরণ এখানে পেলাম, এবার কিচ্ছু করতে হবে না, খুব সুন্দর করে 1 নং 2 নং এবং 3 নং, অর্থাৎ এই 1 নং যোগ 2 নং এবং হচ্ছে 3 নং, এই তিনটা সমীকরণ আস্তে করে যোগ করে দিব। এখন দেখো এখানে আমাদের কি পেয়েছি, আমরা সুন্দর করে পেয়েছি m1a ইকুয়াল আমরা পেয়েছি m1g মাইনাস আমরা পেয়েছি T1। দ্বিতীয়টাতে আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি m2a ইকুয়াল আমরা পেয়েছি হচ্ছে এখানে T2 মাইনাস আমরা এখানে কি পেয়েছি m2g, এবং তৃতীয় সমীকরণে আমরা কি পেয়েছি m3a ইকুয়াল আমরা পেয়েছি T1 মাইনাস হচ্ছে T2। আমরা যদি এটাকে যোগ করে দিই, দেখো ফলাফল কি আসে। এখানে দেখো যে মাইনাস T1, এখানে প্লাস T1 কিন্তু ক্যান্সেল, এখানে আমাদের প্লাস T2, এখানে মাইনাস T2 আমাদের ক্যান্সেল। তাহলে এই যে সামনে যে অংশটুকু আছে, এখান থেকে কে কমন যায় বলতো? এ কমন যায়। আমরা যদি এখান থেকে এটাকে কমন নিয়ে নেই, এখানে কি থাকে বলতো? m1 প্লাস m2 প্লাস
m3, রাইট? এবার দেখো ইকুয়াল, তুমি দেখো তো এখানে আমাদের আছে m1 ইন্টু জি, আমরা উপরে আছে m1 ইন্টু জি, এই যে মাইনাস মাইনাস এখানে কি আছে, এখানে আছে m2 জি, রাইট? তুমি চাইলে কি করতে পারো, চাইলে কিন্তু এখানে জি কমন নিতে পারো, তাহলে আমরা উভয় পাশে জিটাকে ক্যান্সেল করি, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে কিন্তু একটা জি কমন নিয়ে নিতে পারি। ওকে ফাইন, তাহলে অতএব এ ইকুয়াল আমরা লিখতেই পারি, এটা গুণ বসে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে উপরে রয়েছে আমাদের m1 মাইনাস হচ্ছে m2 ইন্টু হচ্ছে জি, নিচে আসবে আমাদের m1 প্লাস m2 প্লাস হচ্ছে m3। এই হচ্ছে আমাদের কার্যকরী ত্বরণের সূত্র, রাইট? তাহলে এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে আমাদের কার্যকরী কার্যকরী ত্বরণ। তাইলে আমাদের প্রশ্ন কি কার্যকরী ত্বরণ বলেছে, আমাকে প্রশ্ন বলেছে কার্যকরী বল। তাহলে আমরা কি করব, আমরা তো সুন্দর করে যদি ত্বরণের মানটা বের করে ফেলি, আমরা একটু মানটা বের করে ফেলি। আমাদের m1 এর মান কত ছিল, 60 কেজি, বিয়োগ m2 কত ছিল, 30 কেজি, ইন্টু জি এর মান কত, 9.8, নিচে কি আসবে, 60 যোগ 30 যোগ m3, অর্থাৎ এই যে তৃতীয় বস্তুর ভর কত ছিল, 2 কেজি। এটাকে আমরা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব কার্যকরী ত্বরণ। তাহলে আমরা একটু ক্যালকুলেট করে ফেলি দ্রুত। আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, একটু অপেক্ষা করো, ক্যালকুলেটরটাকে অন করে নিচ্ছি। আচ্ছা, উপরে আমাদের আছে 60 মাইনাস 30 ইন্টু হচ্ছে 9.8, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 60 প্লাস 30 প্লাস 2, অর্থাৎ আমাদের কার্যকরী ত্বরণের মান আসলো 3.195 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে আমাদের এই কপি কলের কার্যকরী ত্বরণ। আমাকে প্রশ্ন বলেছে কার্যকরী বল, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অতএব কার্যকরী বল ইকুয়াল, আমরা জানি এফ ইকুয়াল কি বলতো, এম এ। এটা আমরা জানি এফ ইকুয়াল যদি এম এ হয়, তাহলে এম অর্থাৎ বস্তুর ভর, আমাকে কোন বস্তুর কথা বলেছে, প্রশ্নে আমাকে বলেছে সি বস্তুর কার্যকরী বল। তাহলে সি বস্তুর ভর কত, 2 কেজি, তাহলে আমরা এখানে বসিয়ে দিব 2 গুণন ত্বরণ, কার্যকরী ত্বরণ আমরা কত পেলাম, আমরা পেলাম 3.195। এটাকে একটু ক্যালকুলেশন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা যদি একটু গুণ করে ফেলি, যে 2 ইন্টু হচ্ছে 3.195, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 6.39 নিউটন। এই হচ্ছে আমাদের এই কপি কলের ক্ষেত্রে কার্যকরী বল। আশা করি তুমি এই ব্যাপারটা বুঝে গিয়েছো। তাহলে মূলত কপি কল পরীক্ষার মধ্যে আসলেই মূলত প্রথমে যে কাজটা করতে হয়, প্রথমে আমাকে এই কার্যকরী ত্বরণটা বের করতে হয়, এবং যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো মূলত আমার এই ত্বরণটা ব্যবহার করে প্রশ্নগুলো সমাধান করতে হয়। ওকে, আচ্ছা, আশা করি তুমি এই ব্যাপারটা বুঝে গিয়েছো। এবার একটু পরের প্রশ্নে আসি, তুমি খেয়াল করো আমাদের পরের কোশ্চেনটা কি বলেছে। আমাদের পরের কোশ্চেনটা বলেছে যে যদি উভয় সুতার টান বল নির্ণয় করো। ফাইন, আমাকে যে এই যেখানে দুইটা সুতা আছে, এই যে একটা এই একটা, দুইটা সুতা এই বস্তুর সাথে কানেক্টেড, আমাকে বলেছে উভয় সুতার টান বল নির্ণয় করো, অর্থাৎ আমাকে এই যে টান বল T1 এবং এই যে টান বল T2 এর মান বের করতে হবে। এখন প্রশ্ন, আমি এটা কেমনে বের করবো, তাই না? তুমি একটু একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, এই যে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণের মধ্যে এখানে কি T1 রয়েছে না? আচ্ছা, তুমি বলো তো, আমি কি চাইলে এই সমীকরণ থেকে T1 এর মানটা এখন চাইলে বের করতে পারবো কি পারবো না? তুমি লক্ষ্য করলে দেখবা যে আমাদের এই যে মাইনাস T1, আচ্ছা আমরা একটু সমাধান করেই ফেলি, রাইট? তুমি একটু খেয়াল রাখো, আমরা কার্যকরী ত্বরণের মান কত পেয়েছি, 3.195। আমি এটাকে একটু লিখে রাখি, হ্যাঁ, আমাদের কার্যকরী ত্বরণ পেয়েছি 3.195 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা একটু আমার পরবর্তী ম্যাথটা করতে কাজে লাগবে, তাহলে আমরা এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের যেহেতু বোর্ডে জায়গা কম, আমরা এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ওকে, আমাকে বলেছে টান বল নির্ণয় করো। তুমি খেয়াল করে দেখো তো, এই যে আমরা 1 নং সমীকরণ, আমি যদি এই 1 নং সমীকরণ থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, যে m1a ইকুয়াল হচ্ছে m1g মাইনাস হচ্ছে T1। 1 নং সমীকরণ, এই যে মাইনাস T1 তুমি এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে বলো তো, প্লাস T1 ইকুয়াল ওই পাশে আগে থেকেই ছিল m1g, আর এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস m1a, রাইট? তুমি একটু সুন্দর করে দেখো তো, এই যে T1 এর মান, অর্থাৎ এখান থেকে কে কমন যায় বলো তো, এখানে m1 টাকে কমন নেওয়া যাচ্ছে, তাহলে কি থাকে, g মাইনাস a, এই তো অঙ্কই শেষ। m1 অর্থাৎ প্রথম বস্তুর ভর কত ছিল, প্রথম বস্তুর ভর ছিল 60 কেজি, ইনটু জি এর মান কত, 9.8, বিয়োগ এই যে আমাদের কার্যকরী ত্বরণ কত, ত্বরণের মান আমরা পেয়েছি 3.195, অঙ্ক শেষ। এইটাকে ক্যালকুলেশন করলে যা আসবে এত নিউটন, দ্যাটস ইট। তার মানে এটা নিয়ে আর কোনো চিন্তাই নেই। অর্থাৎ তোমাকে যদি পরীক্ষার মধ্যে টান বল নির্ণয় করতে বলেও, আগে কিন্তু তোমাকে কার্যকরী ত্বরণ বের করতেই হবে, কারণ কার্যকরী ত্বরণ তুমি না বের করলে এখানে তো বসাতে পারবে না, আর এখানে কার্যকরী ত্বরণ না বসাতে পারলে আমাদের
টান বলের মানও বের হবে না। ঠিক একই ভাবে চাইলে কি আমি এখন 2 নং সমীকরণ থেকে T2 এর মান বের করতে পারি কি পারি না বলো? এটা কি তোমাকে এখন বোঝাইতে হবে? তাহলে আমরা চাইলে এখন জাস্ট এটাকে এখানে লিখতে পারি না বলো তো? এখানে লিখতে পারি যে M2A ইকুয়াল আমাদের এখানে রয়েছে T2 মাইনাস কি আছে বলো তো? M2G। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা T2 বের করতে হবে। তাহলে অতএব T2 ইকুয়াল এটা মাইনাস এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস, অর্থাৎ M2A প্লাস আসবে M2G। আগের মতো এখানে কে কমন যাবে বলতো? M2 কমন যাবে, এখানে আসবে A প্লাস G, অর্থাৎ M2 এর মান কত কেজি ছিল? 30 কেজি, তাই তো? ইন্টু এর মান আমরা কত পেয়েছি? 3.195, এখানে প্লাস G এর মান কত? 9.8। এই হচ্ছে অ্যান্সার। তুমি এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে এত নিউটন। তাহলে আমাকে প্রশ্ন বলেছে উভয় সুতার টান বল নির্ণয় করো, আমি খুব সুন্দর করে এখন টান বলটা নির্ণয় করতে পারবো। ফাইন। তো এই ছিল আমাদের 2 নং প্রশ্নের উত্তর। ফাইন, ওকে। এবার 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 আরো একটু মজার, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে আমাদের পরের কোশ্চেনটা। এই কোশ্চেনটা দিকে একটু লক্ষ্য করি আমরা। ওকে, এবার তুমি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো যে আসলে আমাদেরকে তৃতীয় প্রশ্নটা কি বলেছে। দেখো, তৃতীয় প্রশ্নের মধ্যে আমাকে বলেছে যে ডি বিন্দুতে সুতাটি কেটে দিলে এ ও বি বস্তুর মধ্যে কোনটি আগে ভূমিতে পতিত হবে। ফাইন, তুমি একটু খেয়াল করো, আমাকে বলছে ডি বিন্দু। ডি বিন্দু কোথায়? এই যে এখানে কিন্তু ডি বিন্দু আছে, রাইট? এখানে ডি বিন্দু আছে। আচ্ছা, এই ডি বিন্দুতে আমি যদি সুতাটা কেটে দেই, আমাকে বলছি কোন বস্তু এ ও বি এর মধ্যে, এই দুইটা বস্তুর মধ্যে কোনটা আগে ভূমিতে পড়বে, তাই তো? আচ্ছা, তুমি একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করো, আমাদের কার্যকরী ত্বরণ আগের যে গল্প সেটা এবার ক্লোজ করে দেই। তুমি খেয়াল করো, আমি যদি এই বিন্দুতে সুতাটি কেটে দেই, ডি বিন্দুতে মনে করো এই যে সুতাটা কেটে দিলাম, ফাইন, এখন সুতাটা এখানে নাই। এই সুতা যদি এখানে এখন কেটে দেই, তুমি খেয়াল করো তো, তুমি বলো তো এই বস্তুর সাথে এ বস্তুর সাথে কি আর কোনো বাধা থাকলো? এই বস্তুকে কেউ কি আর পিছনের দিকে টান দিয়ে ধরে রাখবে? না, আমি তো সুতা কেটে দিয়েছি, অর্থাৎ পিছন থেকে টেনে ধরার আর কেউ থাকলো না, অর্থাৎ এখানে কোনো টান বল আর থাকবেই না। আর টান বল যদি না থাকে, অর্থাৎ পিছনের দিকে যদি কোনো বাধাই না থাকে, তাহলে এই বস্তুটা কিন্তু মুক্তভাবে ভূমিতে পড়বে, রাইট? তাহলে এই বস্তুটা কিন্তু কিভাবে পড়বে? মুক্তভাবে মাটিতে পড়বে। তাহলে মুক্তভাবে পড়লে এর চিন্তাটা মুক্তভাবেই করতে হবে। এবার যদি আমি ডি বিন্দুতে সুতাটি কেটে দেই, তাহলে এবার তুমি সি বস্তুর কথা চিন্তা করো। তাহলে আমাদের এই জায়গাটা আমি একটু ডিসকানেক্টেড করে দিচ্ছি। এবার দেখো, তাইলে আমাদের এই দুইটা বস্তুর মধ্যে এবার চিন্তা করতে হবে, অর্থাৎ এই 30 কেজি ভরের বস্তু একটু আগে তো উপরের দিকে যাচ্ছিল, এখন কি সে উপরের দিকে যাবে? না, এখন তো আর ওই দিকে কেউ টান দিচ্ছে না। এই বস্তু তখন কি করবে? এ যাবে নিচের দিকে, আর এই সি বস্তু কোন দিকে যাবে? সামনের দিকে, তাই না? এখন খেয়াল করো, আমাকে বলছে কোন বস্তুটি আগে ভূমিতে পতিত হবে। কি বের করতে হবে আসলে? অবশ্যই সময় বের করতে হবে। আমরা দুই বস্তুর ক্ষেত্রে সময়টা বের করব। ঠিক প্রথম বস্তুর ক্ষেত্রে আসি, যে প্রথম বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অর্থাৎ প্রথম বস্তু বলতে কি বস্তু? এ বস্তু। এ বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা খুব ভালো করে সূত্র জানি। আমরা সূত্র জানি যে কোনো বস্তু যদি মুক্তভাবে বিনা বাধায় যদি ভূমিতে পতিত হয়, সেক্ষেত্রে আমাদের সূত্র আমরা খুব ভালো করে জানি যে এইচ ইকুয়াল কি জানি? ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো এই সূত্রটাকে আমরা খুব ভালো করে মডিফাই করলে পেয়ে যাই কি, যে টি ইকুয়াল আমরা খুব ভালো করে জানি রুট ওভার 2h বাই হচ্ছে জি, রাইট? তাহলে এক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, আমাদের রুট ওভার 2 ইন্টু আমাদের এইচ এর মান কত বলতো? 50 মিটার উপরে আছে, তাই না? তাহলে এখানে আসবে 50 এবং জি এর মান কত আসবে? 9.8। সাবধান, খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমি জি এর মান 9.8 ইউজ করতে পারবো। কারণ কি? কারণ এখানে কোনো পিছন দিকে বিপরীতমুখী বাধা নাই। আর বিনা বাধায় যখন কোনো বস্তু নিচের দিকে পড়ে, তখন সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ 9.8 ইউজ হয়। তবে যদি বাধা থাকে, সেক্ষেত্রে কিন্তু আর ইউজ করা যাবে না। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে আমাদের অ্যান্সার কি আসে। তাহলে আমাদের অ্যান্সার আসবে রুট ওভার, উপরে আসবে 100 এবং নিচে আসবে কত? 9.8। আমাদের সময় আসবে 3.3.19 সেকেন্ড। তাহলে এই বস্তু, অর্থাৎ প্রথম বস্তু ভূমিতে পড়বে এত সেকেন্ড পর। ওকে, ফাইন। এইবার আসি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভূমিতে পড়তে কত সময় লাগবে, তুমি বলো তো, আমি কি চাইলে এটাকে এখন এইভাবে করতে পারবো? এই সূত্র দিয়ে কি করা যাবে? এই সূত্র দিয়ে করা যাবে না। কেন যাবে না? কারণ দ্বিতীয় বস্তু কিন্তু মুক্তভাবে মাটিতে পড়বে না। দ্বিতীয় বস্তুর মধ্যে কিন্তু একটা পিছু টান আছে, এই যে ওই বস্তুর সাথে কানেক্টেড আছে, অর্থাৎ বাধা আছে। আর বাধা থাকলে এই বস্তুর মধ্যে নতুন একটা ত্বরণ কাজ করবে, যেটা হচ্ছে কার্যকরী ত্বরণ। আমাকে নতুন করে ওই বস্তুর জন্য কার্যকরী ত্বরণ বের করতে হবে। তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো যে আমরা কিন্তু ক্লাসের মধ্যে যদি এই কপি কল থাকে, সেক্ষেত্রে ত্বরণটা কিভাবে বের করতে হয় আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে শিখিয়েছি। তাহলে এখন আর বিস্তারিত এটা বললাম না। তাহলে সরাসরি আমরা সূত্রটা লিখে ফেলি যে আমাদের বি বস্তুর ক্ষেত্রে কার্য
কার্যকরী ত্বরণ। তাহলে বি বস্তুর কার্যকরী ত্বরণ যদি এই কপিকলটা থাকে, এতটুক থাকে, সেক্ষেত্রে আমরা সূত্র পড়েছিলাম না, দেখো তো, যে এ ইকুয়াল আমরা পড়েছিলাম m1g, নিচে পড়েছিলাম m1 প্লাস m2, রাইট? আমরা কি এটা পড়েছি না বলতো ক্লাসের মধ্যে? এই সূত্রটা কিভাবে আসলো এটাও কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। তো ফাইন, আমরা সরাসরি মান বসাই দিই। দেখো তো, আমরা মান বসাই দিই m1, অর্থাৎ এখন m1 কোনটা বলতো? এটা হচ্ছে m1। এই বস্তুর ভর কত? এই বস্তুর ভর হচ্ছে 30 ইন্টু জি এর মান কত? 9.8। নিচে কত? নিচে m1 এর মান হচ্ছে 30 যোগ m2 বলতে কোনটা? এই যে দ্বিতীয় বস্তু, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে এখন 2 কেজি, তাই না? এখন একটু ক্যালকুলেশন করি, দেখি এটার উত্তর কত আসে। তাহলে এটার উত্তর আসবে, আমাদের উপরে আসলো হচ্ছে 30 ইন্টু হচ্ছে কত? 9.8। আমাদের নিচে আসবে কত? 32, অর্থাৎ 9.18। এটার ত্বরণ আসবে 9.18 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি খেয়াল করে দেখো, একটা বস্তু যদি আসলে বিনা বাধায়, কোন রকম বাধা ছাড়া সে ভূমিতে পড়ে, সেক্ষেত্রে তার ত্বরণ কিন্তু থাকবে 9.8। কিন্তু যদি বাধা থাকে, সেক্ষেত্রে কখনোই 9.8 থাকবে না, তার ত্বরণের মান কিন্তু কমে যাবে। তুমি খেয়াল করে দেখো, 9.8 কিন্তু নেই, এটা হয়ে গেছে 9.18, রাইট? অর্থাৎ ত্বরণের মানটা কিন্তু কমে গিয়েছে। এটা হচ্ছে কার্যকরী ত্বরণ। এক্ষেত্রে এখন আমরা কি করব? এখন সময় নির্ণয় করব। তাহলে এই যে সূত্রটা যে ছিল, তাহলে আমরা ভূমিতে পড়ার যে সময় আমরা এই সূত্রটা ইউজ করব, যে অতএব টি ইকুয়াল রুট ওভার 2h বাই, এখানে কি আমি এখন জি লিখবো? না, কারণ সে তো বিনা বাধায় পড়ে নাই, এখানে জি লেখা যাবে না। এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে আমাদের কার্যকরী ত্বরণ এ। একই জিনিস, সেম সূত্র, জাস্ট এখানে জি দিয়ে করতে হবে। এটা কি দিয়ে করতে হবে? ওই কপিকলের কার্যকরী ত্বরণ দিয়ে চিন্তা করতে হবে। তাহলে ফাইন, আমরা এটা কি করতে পারি? আমরা ক্যালকুলেশন করি। রুট ওভার 2 ইন্টু আমাদের এইচ এর মান তো 50, এটাও 50 হিসেবে দেওয়া হয়েছে, ডট ডট করে বোঝানো হয়েছে যে এটাও ভূমি থেকে 50 মিটার উপরেই রয়েছে, অর্থাৎ এর মান হচ্ছে 50 মিটার। এবং নিচে ত্বরণের মান কত পেলাম? 9.18। এটাকে একটু যদি আমরা ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমাদের উত্তর দাঁড়াবে কি দেখো তো, রুট ওভার উপরে আসলো আমাদের 100 এবং নিচে আসলো হচ্ছে 9.18। আমাদের উত্তর আসলো 3.3 সেকেন্ড। অর্থাৎ এই বস্তুটা আমাদের ভূমিতে পড়বে হচ্ছে 3.3 সেকেন্ডে, এবং এই বস্তুটা পড়বে ভূমিতে পড়বে কত? 3.19 সেকেন্ডে। এখন তাহলে কোন বস্তু আগে মাটিতে পড়বে বলতো? নিঃসন্দেহে এই বস্তুটি আগে ভূমিতে পড়বে, তাই না? বোঝাই যাচ্ছে আসলে ও আগেই পড়বে, কারণ ওর পেছনে কোনো বাধাই নেই, সে বিনা বাধায় পড়তেছে, খুব দ্রুত পড়বে। আর তার যেহেতু পিছুটান আছে, সে একটু ধীরে ধীরে পড়বে। তাহলে এই বস্তুটা আমাদের মাটিতে পড়তেছে 3.3 সেকেন্ডে, আর আমাদের এই প্রথম যে এই পাশে যে এ বস্তু ছিল, সেটি মাটিতে পড়তেছে 3.19 সেকেন্ডে। আমাদের প্রশ্ন ছিল এ ও বি বস্তুর মধ্যে কোনটি আগে ভূমিতে পতিত হবে? তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের এ বস্তুটি ভূমিতে আগে পতিত হবে, রাইট? তাহলে আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। যারা বাইরে থেকে ক্লাসটি করছো, টুকটাক অনেক ছোট বিষয় হয়তো আমি এখানে বলেছি, যেটা আমরা হয়তো ক্লাসে আলোচনা করেছিলাম, হয়তো বা তোমার জানা নেই, সেক্ষেত্রে কষ্ট হতেও পারে, রাইট? তবে আশা করছি এই ব্যাপারটা তুমি বুঝে গিয়েছো। সুন্দর, এরকম ছোট ছোট আরো সমাধান নিয়ে আমি এখন যেহেতু একটু ফ্রি আছি, আমাদের এসএসসি ব্যাচ যেহেতু পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটু চাপটা মুক্ত। এক্ষেত্রে আগামীতে এসএসসি 26 তোমরা যারা আছো, তাদেরকে নিয়েই মোটামুটি চিন্তা করছি কিভাবে তোমাদেরকে সহযোগিতা করতে পারি, বা কি ধরনের ভিডিও দিলে তোমরা উপকৃত হবা, সে ব্যাপারগুলো আমাকে জানালে আমি পরবর্তীতে সময় সুযোগ বুঝে ছোট ছোট ভিডিও আকারে তোমাদের সমাধান করে দিব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।